আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আজকে কথা বলবো বন্ধ্যাত্ব নিয়ে। তার আগে দুই একটি কথা বলে নিই, কারণ বন্ধ্যাত্ব বর্তমান সমাজে ব্যাপক, অনেক ফ্যামিলিতে পাওয়া যাচ্ছে এই সমস্যাটা। আর আমাদের হোমিওপ্যাথিতে অনেক রুগী আসে, মাশাআল্লাহ অনেক সাকসেসফুল পাওয়া যায় এই ক্ষেত্রে। আর অ্যালোপ্যাথিতেও অনেক কেস যায়, সেখানেও যে হয় না তা নয়। হোমিও অ্যালোপ্যাথি দুই দিকেই কাজ করে, সমস্যা নেই। যেখানে যেভাবে চিকিৎসা নিয়ে, এটা আল্লাহ প্রদত্ত। আমাদের কাজ যদি রোগ থাকে বা সমস্যা থাকে তার চিকিৎসা করা। যাই বন্ধ্যাত্ব সম্বন্ধে ধারণা রাখা দরকার চিকিৎসা করতে গেলে। কারণ আপনি যখন বন্ধ্যাত্ব চিকিৎসা করবেন তখন অবশ্যই আপনাকে একটা ধারণা রাখতে হবে, কারণ এই ধারণা না রাখলে হবে না। আমরা তো রোগের চিকিৎসা করি না, কিন্তু রোগীর চিকিৎসা করি। তবু আমাদের এই বন্ধ্যাত্ব সম্পর্কে একটা ধারণা থাকতে হবে স্বচ্ছ। কারণ রোগী খালি শুধুমাত্র যে এমনিতে বন্ধ্যাত্ব তা না, কিছু কারণ আছে। এই কারণগুলো জেনে রাখলে আপনার চিকিৎসা করতে সুবিধা হবে। আর কারণ কোনো ধরে চিকিৎসা করতে পারলে সবচেয়ে ভালো কাজ করবে। কারণ যদি সিস্ট থাকে, আপনি ধাতুগত লক্ষণ অনুযায়ী ওষুধ দিলে সিস্ট ভালো হয়ে যাবে। তো জেনে রাখলে কোন পাশে সিস্ট, বাম পাশে ডান পাশে, অবশ্যই উপকার হবে। এই জন্য দুই চারটি কথা বলে নিলাম। চলুন বন্ধুরা, আমরা আজকে বন্ধ্যাত্ব, এটা মূলত মুখস্থ করা কিছুই না, জাস্ট আপনারা জেনে রাখবেন যে এটা আর মুখস্থটা একটা পার্ট মুখস্থ হবে। বন্ধ্যাত্ব কাকে বলে এটা মুখস্থ করতে হবে এমন না। যে গর্ভধারণ বা প্রজনন করতে একটি দম্পতির, স্বামী স্ত্রী, দম্পতির অক্ষমতা। সাধারণত গর্ভাবস্থা মানে গর্ভধারণ বা প্রজনন করতে একটি দম্পতির অক্ষমতা। এই অক্ষমতাই তো কিন্তু হচ্ছে আপনার একটা বন্ধ্যাত্ব। এটা স্বামীরও হতে পারে, স্ত্রীরও হতে পারে। এই অক্ষমতাই হচ্ছে বন্ধ্যাত্ব। কেন অক্ষমতা, এই কারণগুলো আমরা জানবো। এটি স্বামী স্ত্রী দুজনেই হতে পারে। যাক, তারপরে জনন যন্ত্র বলতে জরায়ু বা ইউটেরাস বা ডিম্বনালী একটি রোগ। এই ডিম্বনালী হতে পারে, জ্বরের সমস্যা হতে পারে, বা শুক্রাণু ডিম্বাণুর সমস্যা হতে পারে। 12 মাস বা তারও বেশি নিয়মিতভাবে অনিরাপদ বলতে কোনো ইনজেকশন বা কোনো কন্ডম বা কোনো প্রকার নিয়ম নীতি নেই। 1 বছর যাবৎ মেলামেশা বা শারীরিক সম্পর্কের পরেও যখন বাচ্চা কনসেপ্ট করে না বা বাচ্চা হচ্ছে না, তখন আমরা বলি বন্ধ্যাত্ব। এই কথাটাই বলা হচ্ছে এখানে। যে ক্লিনিক্যাল পরীক্ষা বলতে, গর্ভাবস্থা বলতে পরীক্ষা নিরীক্ষা করে, ক্লিনিক্যাল মানে পরীক্ষা করে দেখানো টেস্ট বা আলট্রাসোনোগ্রাম বা টিবিএস যাই বলা হোক, বা ওয়ান টাইম চেক যেটাই করা হোক, করার পর যারা যেন না পায় তখন মনে হয় এটা বন্ধ্যাত্ব, যে বাচ্চা হচ্ছে না কেন। বন্ধ্যাত্ব সাধারণত দুই প্রকার, এটা প্রাথমিক বন্ধ্যাত্ব, সাময়িক বন্ধ্যাত্ব। সাময়িক বন্ধ্যাত্ব বলতে বলছে মানে বাচ্চা হয়েছে, হওয়ার পরে আবার বন্ধ হয়ে আছে, বা দুই একটা বাচ্চা হয়েছে তারপর বাচ্চা হচ্ছে না, এটা সাময়িক। আর প্রাথমিক বন্ধ্যাত্ব কি, সন্তান জন্ম দিতে সম্পূর্ণভাবে অক্ষম, মানে সন্তান জন্ম দিতে পারেইনি, হয়ইনি বিয়ের পর থেকে। এই মোটামুটি বন্ধুরা, তাহলে গর্ভধারণ এবং প্রজনন করতে একটি দম্পতির অক্ষমতাকে বোঝানো হচ্ছে। এটা স্বামীরও হতে পারে, স্ত্রীরও হতে পারে। আর জননযন্ত্র বলতে এটা ডিম্বনালী হতে পারে, জরায়ু হতে পারে, এবং শুক্রাণু ডিম্বাণুর কারণে হতে পারে। 12 মাস বা তার বেশি নিরাপদ, নিয়মিত অনিরাপদ বলতে কোনো আমার ইনজেকশন, কোনো কন্ডম বা কোনো নিয়ম নীতি মেনে না চলে যদি বাচ্চা কনসেপ্ট না করে, তাকে বন্ধ্যাত্ব বলা হয়। এক কথা শেষ, এগুলো মুখস্থ করতে হবে না। বন্ধ্যাত্ব দুই প্রকার, সাময়িক বন্ধ্যাত্ব, প্রাথমিক বন্ধ্যাত্ব। এই দুইটা বন্ধ্যাত্ব আমাদের পাওয়া যায়, এছাড়াও হতে পারে। দেখো আমরা দুই প্রকার লিখে দিই, বন্ধ্যাত্ব দুই প্রকার। তাহলে এক নম্বরটা হচ্ছে কি বলছে, প্রাথমিক বন্ধ্যাত্ব। প্রাথমিক, এই প্রাথমিক বন্ধ্যাত্ব বলছে কি, যে প্রথম হতেই বাচ্চা যাদের হয় না, বিশেষ করে কোনো ইনজেকশন নেওয়া হয়নি, কোনো পিল খাওয়া হয় নাই, ঠিক আছে, তারপর দেখা গেল সম্পূর্ণভাবে অক্ষম। প্রথমত সম্পূর্ণভাবে অক্ষম, স্বামী স্ত্রী উভয় হতে পারে অক্ষম, মানে প্রথম থেকেই অক্ষম। এক কথা সে সম্পূর্ণভাবে অক্ষম। আর দুই নম্বরটা হচ্ছে সাময়িক।
তাহলে সাময়িক বন্ধ্যাত্ব বলতে কি বোঝাচ্ছে? দুই একটা বাচ্চা হওয়ার পর যদি বাচ্চা না হয়, যদি ব্যবস্থা নেওয়ার পরও বাচ্চা না হয়, যদি বাচ্চা না হয়, ঠিক আছে, যে যদি বাচ্চা নেওয়ার পর দুইটা বাচ্চা নেওয়ার পর বাচ্চা না হয়, এটা হলো সাময়িক। সাময়িক বন্ধ্যাত্ব অনেক পাওয়া যায়, আর প্রাথমিক বন্ধ্যাত্বটা বেশি, কারণ একটা বাচ্চা হলে অনেক মানুষের মধ্যে আর আকাঙ্ক্ষাও থাকে না, না হয় না হোক, চেষ্টা করে হলে হোক না হলে না হোক, কিন্তু প্রাথমিক বন্ধ্যাত্ব খুব আমাদের চিকিৎসার বিষয় আছে, কারণ সন্তান জন্মতে সম্পূর্ণভাবে অক্ষম। তাহলে বন্ধ্যাত্ব সাধারণত দুই প্রকার, এটা খেয়াল রাখবেন। আচ্ছা যাক, তারপরে আমরা চলে আসি, এই বন্ধ্যাত্ব কিন্তু শুধু পুরুষের হয় তা নয়। এই বন্ধ্যাত্ব শুধু যে পুরুষের হয়, শুধু যে পুরুষ বা মহিলার হয় এমন নয়, পুরুষ মহিলা একবারই দিই, পুরুষ ও মহিলা দুজনেরই হতে পারে। শুধু মহিলার দোষ তা না, পুরুষ মহিলার উভয়ই হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখন যাই যে মহিলার ক্ষেত্রে কি বন্ধ্যাত্ব হয়। তাহলে বন্ধ্যাত্ব পুরুষ মহিলা ও দুজনেই হতে পারে, একজনের দোষ দিয়ে লাভ নাই, শুধু মহিলা দোষ দিয়ে লাভ নাই। তাহলে আমরা লিখে ফেলি মহিলাদের ক্ষেত্রে কি হতে পারে। মহিলাটাই যেমন ঝামেলা বেশি, এই মহিলাটাই বেশি লেগে আমরা, আর মহিলাদের মধ্যেই আমরা 70% 60% সমস্যাগুলো পাই। কি কি সমস্যা হতে পারে মহিলাদের ক্ষেত্রে? দীর্ঘদিন পিল, যারা দীর্ঘদিন, আমি সংক্ষেপে লিখি, দীর্ঘদিন যারা পিল খায়। 2 নম্বরটা হচ্ছে নেন ইনজেকশন, যাতে বাচ্চা না হয়, এই জন্য না হয় 3 মাস পর পর, 3 মাস 6 মাস, বা লাইগেশন করা, যাক অনেক কিছু করে যারা এই টিকাগুলো নেয়। তাদের বাচ্চা সাধারণত পরবর্তী ঝামেলা করে, বাচ্চা হতে চায় না। ত্রুটিপূর্ণ জরায়ু হতে পারে বা ডিম্বনালী হতে পারে, ডিম্বনালী হতে পারে। তাহলে ত্রুটিপূর্ণ জরায়ু বা ডিম্বনালী হতে পারে, কারণ ত্রুটিপূর্ণ মানে বলতে কি বোঝাচ্ছে? বা অপরিপক্ক, বা ত্রুটিপূর্ণ বা অপরিপক্ক লিখতে পারেন, অপরিপক্ক, যাক 2 প্রকারই হতে পারে, ত্রুটিপূর্ণ হতে পারে, অপরিপক্ক মানে পরিপক্ক হয় না বা ডিম্বনালী স্বাভাবিক অবস্থায় নাই, সেক্ষেত্রে হতে পারে। আর একটু লেখেন 4 নম্বরটা লেখেন জরায়ুহীন মহিলা, যাদের জরায়ু নেই। অনেক মহিলার জরায়ু, যাদের জরায়ু নেই, সংক্ষেপে লিখে দিই, অত বেশি বিস্তারিত লেখা লাগবে না, ঠিক আছে। তারপর অনেকে ডিম্বনালী বন্ধ হয়ে আছে, যাদের ডিম্বনালী ব্লক বা বন্ধ, বা টিউব বন্ধ হয়ে থাকে, টিউব বন্ধ, যেগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরে আপনার হলো জরায়ুতে, নিচেই দিয়ে দিই, জরায়ুতে টিউমার বা সিস্ট, এগুলোর কারণ হতে পারে। কারণ সিস্ট থাকলেও আমরা দেখছি যে এটা চকলেট জাতীয়, এটা তুলতুলে মাঝে মাঝে কমে বাড়ে,
এর কারণেও আমাদের কি হতে পারে, বাচ্চা কনসেপ্ট হবে না। তা দীর্ঘদিন পিল খাওয়া যারা খায়, যারা ইনজেকশন বা 3 মাসে যে ইনজেকশন তারা নেয়, তাদের বাচ্চা হয় না, সাধারণত ঝামেলা করে পরবর্তীতে, কারণ চর্বি জমে যায়, মিন্স অনিয়মিত হয়ে যায়। ত্রুটিপূর্ণ বা জ্বরে অপরিপক্ক ডিম্বাণু হতে পারে, বা ত্রুটিপূর্ণ বা অপরিপক্ক জরায়ু বা ডিম্বাণু হতে পারে। জরায়ু যাদের নেই, ডিম্বাণু বন্ধ হয়ে আছে বা টিউব বন্ধ হয়ে আছে, জরায়ুর মধ্যে টিউমার বা সিস্ট, এদের ক্ষেত্রে এই বাচ্চা, মহিলাদের ক্ষেত্রে বাচ্চা হবে না। 7 নম্বরে যান। যাদের প্রচুর সাদা স্রাব ভাঙে, প্রচুর পরিমাণে সাদা স্রাব ভাঙে, যাদের প্রচুর সাদা স্রাব ভাঙে, এদের ক্ষেত্রেও আপনি বাচ্চা কনসেপ্ট করে না, কারণ সাদা স্রাবের সাথে কি হয়, জরায়ুটা দুর্বল হয়ে যায়, এই কারণেও তার বাচ্চা কনসেপ্ট করে না। অনেকে আছে যে বাচ্চা নষ্ট হয়ে গেছে 2-1 বার, অনেকের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, এক্ষেত্রে হতে পারে। আবার অনেকে প্রথমে বাচ্চা নিতে চায় না, আর অনেকে নিজেই বাচ্চা নষ্ট করে, অনেকেই অনেকের, ঠিক আছে, এটা অনেকের। যারা বাচ্চা নষ্ট করে, যারা নষ্ট বা এমআর বলা হয়, যেটাকে এমআর করে, কারণ জরায়ুতে আঘাত পেয়ে, জরায়ুতে আঘাত পেয়ে জরায়ুটা ক্ষতিগ্রস্ত হয়, জরায়ু ক্ষতিগ্রস্ত হয়, এদের ক্ষেত্রেও বাচ্চা হবে না, বাচ্চা হয় না। এগুলো খেয়াল রাখবেন, কারণ হলো জিজ্ঞাসা করতে হবে যে আপনি কোনো সময় বাচ্চা হয়েছে কিনা, বা অনেক সময় বিয়ের আগেও তো বাচ্চা নষ্ট করে। আমাদের বর্তমানে কিন্তু আমরা অনেক পাই যে বিয়ের আগেও বাচ্চা নষ্ট করে বা এমআর করে, হয়তো আমাদের জানি না। এই জন্য আপনাদের স্বামী এবং স্ত্রীতে আলাদা করে জিজ্ঞাসা করবেন, কারণ স্বামীর সঙ্গে তো সে আর বলতে যাবে না যে আমি বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছি, এটা কখনো বলতে যাবে না। এই জন্য স্বামীকে অবশ্যই আলাদা করে আলাদা রুমে বসায় আপনি তার স্ত্রীর সঙ্গে পারমিশন নিয়ে কথা বলবেন, যে ভাবি বা আপা, যদি কোনো কারণে এর সমস্যা থাকে বলেন, তখন আমাদের এই আঘাত পাওয়ার কারণে যে বাচ্চা নষ্ট করার যে সমস্যাগুলো আছে, এগুলো আমাদের খেয়াল রাখতে পারবো, তাছাড়া কিন্তু সমস্যা। আর বংশগত কারণে হতে পারে, একটা লাইন লিখে দেন, শেষ করে দিই, এটা বংশগত কারণে হতে পারে। বংশগত কারণেও হতে পারে। আর হোমিওপ্যাথিতে মায়াজমের ক্ষেত্রে আমরা এই সাইকোটিক মায়াজমের কারণে বেশি পাই, সাইকোটিক মায়াজমের কারণে, বন্ধ্যত্ব কারণে বন্ধ্যত্ব পাই, সাইকোটিক মায়াজমের কারণে আমরা বন্ধ্যত্ব পাই। তাহলে অনেকে বাচ্চা নষ্ট হয়ে গেছে, এটা আপনার আঘাত পেয়ে হতে পারে বা দুর্ঘটনার কারণে হতে পারে, কিন্তু যারা নষ্ট করে বা এমআর করে, বাচ্চা বিয়ে হওয়ার আগে হতে পারে, পরেও হতে পারে, এটা আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। আর পারলে একটু স্বামীকে আলাদা করে আপনারা জিজ্ঞাসা করবেন, এটা মাথায় রাখবেন কিন্তু বন্ধুরা, কারণ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটার কারণে আর সে বাচ্চা মানে আপনার কনসেপ্ট করে না। মহিলা বলবেন না আমার তো কোনো সমস্যা নাই, বাচ্চা মিন্স ঠিক আছে, সব ঠিক আছে, বাচ্চা কেন হয় না। আপনি কিন্তু কোনো কারণ খুঁজে পাবেন না, অবশ্যই কারণ খুঁজে বের করতে হবে, মাথায় রাখবেন যে কারণটা খুঁজে বের করবেন। আচ্ছা, কারণ পুরুষের ক্ষেত্রে চলে যাই, মহিলার ক্ষেত্রে তো হয়ে গেল, আর লাগবে না। মহিলার কত দোষ দেই, আরো 2টা লাইন দিতে হবে। আচ্ছা, আরো 2টা লাইন দেন ভাই।
12 নম্বর, এনিমিয়ার কারণে হতে পারে, এনিমিয়া কারণে হতে পারে, রক্তশূন্যতার কারণে হতে পারে। কম আর কই দিই, তাহলে রক্তশূন্যতার কারণেও হতে পারে। আবার বর্তমানে আরেকটা সমস্যা পাওয়া যাচ্ছে হরমোন সমস্যার কারণে, হরমোন সমস্যার কারণেও হতে পারে। আরো দেব, কারণ হরমোন সমস্যায় এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারা আরেকটা দিয়ে দিই, বাদক ব্যথা, বাদক ব্যথার কারণে হতে পারে, বাদক ব্যথা কারণে হতে পারে, কারণ বাদক ব্যথার কারণে হতে পারে। ঠিক আছে, এগুলো আপনাদের খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা লিখে দিই, আরেকটা লাইন শেষ করে দিই 15 নম্বরে, ঋতুস্রাব ক্ষারীয় কারণে হতে পারে, মানে ক্ষারীয় বলতে মানে ক্ষারীয় কথাটার মানে হচ্ছে কি, মানে যেখানে লাগবে ক্ষারীয় কারণেও হতে পারে। এটা মাথায় রাখবেন যে ক্ষারীয় কারণেও এই সমস্যাগুলো হতে পারে। ঋতুস্রাব ক্ষারীয় কারণে হতে পারে, মানে ক্ষারীয় বলতে বাচ্চা নষ্ট করে দেয়, হতে পারে, বাচ্চাটাকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে ভ্রূণটাকে, ভ্রূণটাকে খেয়ে ফেলে, এই কারণে হতে পারে। মোটামুটি মহিলাদের শেষ। এবং পুরুষের ক্ষেত্রে অল্প কয়টা ত্রুটি আছে, দিয়ে দিই আপনাদেরকে। পুরুষের ক্ষেত্রে খুব বেশি পাওয়া যায় না, অল্প ত্রুটি পাওয়া যায়। মহিলা আরেকটা লক্ষণ দিই, মহিলাদের 16 নম্বর, ডিম্বাণু দুর্বল হলেও হতে পারে। আর ডিম্বাণু দুর্বল হলেও হতে পারে মহিলার ক্ষেত্রে, 16 নম্বর পর্যন্তই। আর কত দিই আর, হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে অনেক কম, তবুও দিয়ে দিচ্ছি। পুরুষের ক্ষেত্রে অনেক কম পাওয়া যায়। এটা হতে পারে তার সেক্সুয়াল সমস্যা, বীর্য পাতলা, দ্রুত বীর্যপাত, এই সমস্যার কারণে হতে পারে, বা লিঙ্গ ছোট, নরম, এইসব সমস্যার কারণে হতে পারে। আর অন্ডকোষে কোনো আঘাত পাওয়া বা অন্ডকোষের কোনো সমস্যা, অন্ডকোষে কোনো আঘাত পাওয়া, অন্ডকোষে আঘাত বা কোনো সমস্যা, এই কারণেও হতে পারে, মোটামুটি অন্ডকোষে আঘাত পেলে অনেক সময় দেখা গেল যেই সমস্যাগুলো হয়, যে অন্ডকোষে আঘাত পেয়ে অন্ডকোষে যে ডিম আমাদের যে শুক্রাণু তৈরি করে, এই নালীটা ব্লক হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে বা আঘাতপ্রাপ্ত শুকে গেছে, এই কারণে হতে পারে। আবার আমাদের আরেকটা ক্ষেত্রে হয়, পুরুষের ক্ষেত্রে হয়, এই শুক্রাণুর যে পরিমাণটা থাকে, পরিমাণ একদম কমে যাওয়া, শুধু মহিলাদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো হয়। আর একটা হচ্ছে বংশীয় কারণ, মোটামুটি পুরুষেরা আর লাগে না, কারণ এদের পুরুষের সেক্সুয়াল সমস্যাগুলো আমাদের পাই অ্যাভেলেবেল, এছাড়া তেমন কোনো সমস্যা আমরা পাই না। ঠিক আছে, আর মোটামুটি দ্রুত বীর্যপাত বা লিঙ্গ ছোট বা সেক্সুয়াল সমস্যা, তার সেক্সুয়াল বা ধ্বজভঙ্গ, বা অনেকে বলা হয় খোঁজা, মানে লিঙ্গ একদম ছোট,
মানে লিঙ্গ কোনো উত্তেজনা হয় না, একদম দুর্বল, এক্ষেত্রেও অনেক সময় হতে পারে ছেলেদের ক্ষেত্রে। যাকে আর দরকার নাই, ছেলেদের দোষ দিয়ে লাভ কি? আমি ছেলে মানুষ, যত কম দোষ দেওয়া যায় নাকি, দোষ কম, মেয়েদের দোষই বেশি। তাই ডাক্তার হিসেবে আমি মেয়েদের দোষ ছেলেদের বই দেবো, কারণ এক পক্ষে দেখলে তো হবে না, দুই পক্ষে দেখতে হবে। আচ্ছা, কিছু ওষুধ ব্যবহার করা হয় আমাদের হোমিওপ্যাথিতে, কিছু প্রয়োজনীয় ওষুধ, হোমিওতে কিছু প্রয়োজনীয় ওষুধ আছে। হোমিওতে কিছু প্রয়োজনীয় ঔষধ, ফ্যানটা দিয়ে দিই, বুঝিয়ে বাবা গরম। প্রয়োজনীয় ওষুধ হোমিওপ্যাথি দিই একবারে, হোমিওদা দিয়ে হোমিওপ্যাথি দিয়ে দিই, হোমিওপ্যাথি। কিছু প্রয়োজনীয় ওষুধ, আপনার এই ওষুধগুলোর মধ্যে থেকে ধাতুগত লক্ষণ অনুযায়ী, এই ওষুধগুলোর মধ্যে হতে ধাতুগত লক্ষণ অনুযায়ী আপনার ওষুধ নির্বাচন করবেন। যে ধাতুগত লক্ষণ রোগীর শারীরিক, মানসিক, বংশীয় এবং তার আনুষঙ্গিক সকল লক্ষণগুলো বিবেচনা করে আপনারা ওষুধ নির্বাচন করবেন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ শারীরিক লক্ষণ, ধাতুগত লক্ষণ, মানসিক লক্ষণ না মিলিয়ে ওষুধ প্রয়োগ করলে এখানে এই আপনার এই বন্ধত্বর কোনো উপকার হবে না। এবং আর কারণ নির্ধারণ করতে হবে যে কি কারণে রোগটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, বাংলা দিয়ে দিই, সবাই বাংলা দিচ্ছি যখন। অরামেট, দুই নম্বর ক্যালকেরিয়া কার্প ফস, কোস্টিকাম। কারণ এই ওষুধগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লিখে দিই, কোনিয়াম, কোনিয়াম, অরামেট, ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া ফস, কোস্টিকাম, কোনিয়াম, তারপরে গ্রাফাইটিস, আয়োডিয়াম, আয়োডিয়াম, এগনাস ক্যাস্ট, যাদের গনোরিয়া ঘটিত এবং হস্তমৈথুন বা মাস্টারবেশনের সমস্যা থাকবে তাদের জন্য এগনাস ক্যাস্ট একটা খুব বেস্ট একটা ওষুধ। ল্যাকেসিস, ল্যাকেসিস, সেপি, এই পালসেটিলা দিয়ে আগে, ল্যাকেসিস, পালসেটিলা, ফসফরাস, ফসফরাস, মোটামুটি গ্রাফাইটিস, আয়োডিয়াম, এগনাস ক্যাস্ট, ল্যাকেসিস, পালসেটিলা, ফসফরাস, তারপর আর দরকার আছে কটা দিয়ে দিই, সেপিয়া, সালবিচার, সেপিয়া, সেপিয়া, সাইলেসিয়া, সালপার, সিপিলিনাম, সিপিলিনাম, থোজা, টিউবারকুলিনাম,
টিউবারকুলিনাম শেষ, আর দেবো না। ম্যাডোরিনাম, ম্যাডোরিনাম। বন্ধুরা এগুলা কিন্তু সবগুলো ব্যবহার করা যাবে না। এইগুলোর মধ্যে হইতে ধাতুগত লক্ষণ অনুযায়ী তার একটি ওষুধ নির্বাচন করতে হবে এবং সেই একটি ওষুধকে সূক্ষ্ম মাত্রায় অবশ্যই প্রয়োগ করতে হবে, তাছাড়া কিন্তু কোনো রেজাল্ট বা ফলাফল আসবে না। এ মাথায় রাখতে হবে, কারণ কোনো কর্মেই এই একের অধিক ওষুধ ব্যবহার করা এবং স্থূল মাত্রার ওষুধ ব্যবহার করা এই সকল আমাদের হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ কাজ। কোনো কর্মে এই কাজটি করা যাবে না। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার পরে আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পরবর্তী আমি ভিডিও দিলে আপনারা পেতে পারেন সহজেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।